কে জিতলেন কে হারলেন? আসলে যুদ্ধে আসলে কখনোই কেউ আসলে জেতে না। আসলে যুদ্ধ, কারণ আপনি বিজয়ীর হাত রক্ত লেগে থাকে। তো সে জায়গা থেকে আমি মনে করি না যে আর এই যুদ্ধটা তো একটা অমীমাংসিত যুদ্ধ, একটা বিরতি। তো সে জায়গা থেকে এটা ওই আপা যেটা বললেন যে এটা আসলে মানে হোয়াট উইল বি দ্য নেক্সট, তো এটা আসলে কেউ কিন্তু জানে না। কিন্তু আপনার কিছু কিছু জায়গায় আমি মনে করি ধরেন এটা তো একটা অসম যুদ্ধ ছিল। আপনি ইরান, তার অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নানা ধরনের নিষেধাজ্ঞা জর্জরিত, এবং যে দেশের আসলে তারাও খুব ভালো শাসন উপহার দিতে পারতেছিল না, তাদের ওখানে ইনফ্লেশন রেট খুবই হাই, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, অনেক সমস্যা ছিল। কিন্তু ধরেন ইরানের যে জাতিগত যে তাদের যখনই তারা যুদ্ধ আক্রান্ত হয় তখন জাতিগত যে ভিত্তিটা আরো বেশি শক্তিশালী হয়। আপনি যদি ইরাক ইরান যুদ্ধ খেয়াল করেন, সে সময় দেখা গেছিল নতুন তখন ইসলামিক রেভলিউশন হলো, তার পরবর্তী সময় ৮০-৮২ সালের দিকে ঘটনা। তো সেখানেও তাদের এই বিভক্ত জাতিকে তারা করেছিল, এবার ক্ষেত্রে তাই। এবং সেখানে আপনি দেখেন আমেরিকান একটা পাপেট রেজা পালবিশা, সে অনেক ধরনের উস্কানি দিয়েছিল জনগণ, কিন্তু জনগণ সেগুলোতে আসলে সাড়া দেয়নি। আসলে কোনো দেশের যদি রেজিম চেঞ্জ হবে বা তার যে সরকার পতন হবে, এটা আসলে জনগণ স্পন্টেনিয়াসলি হওয়া উচিত। ইরানের ক্ষেত্রে যদি সেটা হয় সেটাকে সাধুবাদযোগ্য, কিন্তু সেটা মেকানিজম আকারে করাটা এটা আসলে দৃষ্টিকোণ, এবং এটাই কিন্তু আসলে পৃথিবীতে আধিপত্যবাদটাকে আরো বেশি চাঙ্গা করে। তো সে জায়গা থেকে আমি মনে করি যে এখানে আমেরিকার অনেক পরাজয় হয়েছে। শুধু আপনি দেখেন তাদের S-35, F-15 ফাইটার, J-10 এই ধরনের ফাইটারগুলা তারা এখানে ভূপাতিত হয়েছে। তারপর তারা এখানে ড্রোন, মিসাইল এগুলো দিয়ে খুব বড় চমক দেখিয়েছে। আর আরেকটা বিষয় আমি এখানে একটু যোগ করতে চাই, সেখানে ধরেন আমাদের তেলের যে বাজারটা, সেই বাজারটা আসলে যদি আপনি আরো একটু ইনডেপথ পলিটিক্যালি চিন্তা করেন, তাহলে হচ্ছে পেট্রোডলার। এখন এই যে তেলের সংকট, আপনি দেখুন আমেরিকার হিস্ট্রিক্যালি যদি দেখেন, আমেরিকা 3টে রেজিমের সাথে তেলের সম্পর্ক জড়িত। আমি একটু উদাহরণ দিই আপনাকে। ধরেন 2000 সালে সাদ্দাম সিদ্ধান্ত নিল যে সে তেলের এক্সচেঞ্জটা ডলারের পরিবর্তে সে ইউরোতে করতে চায়। তখন 2003 সালে সাদ্দামের পতন হলো, এবং পতন হওয়ার পর আবার তারা আবার ডলারে ফেরত যায়। তারপর আবার দেখেন 11 সালে যখন মানে লিবিয়াতে একটা গৃহযুদ্ধ চলতেছিল, এটা কিন্তু স্পন্টেনিয়াস গৃহযুদ্ধ, সেখানে তখন তারা ইন্টারভেট করে গাদ্দাফিকে হত্যা করলো। তারপর আবার, কারণ গাদ্দাফি ডলারের এক্সচেঞ্জ করতে চাচ্ছিল না, তো সে জায়গায় তার একটা পতন হলো। আবার দেখেন সেখানে আপনার এই লিকোনাস মাদুরোকে তারা তুলে নিয়ে আসলো। সে তুলে নেওয়ার পরে তেলের দাম, মানে তেলের বাজারটা তারা কন্ট্রোল করে ফেললো, তেলটাকে রিজার্ভ করে তারপর এখানে মানে অ্যাটাকটা করলো ইরানের প্রতি। এবং সে জায়গা থেকে আবার আমরা নিউজে দেখলাম যে 7 দিনের মধ্যে 7 দিন কর্মবিরতি ঘোষণা করেছে, সবকিছু অফ করা ঘোষণা করেছে ভেনেজুয়েলার মতো দেশে। তো সে জায়গা থেকে এখানে একটা বড় চিন্তার জায়গা, সেটা হচ্ছে ধরেন আগামীতে অনেক দেশে কিন্তু এখন রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে, বা এনার্জির বাজারটাকে একটু মডিফাই করার চেষ্টা করছে। আপনি দেখেন অনেক মানে সোলার, বৈদ্যুতিক, হাইড্রোলিক, জলবিদ্যুৎ অনেক কিছুতে ওরা পরগুলো যাচ্ছে। তো এই যে তেলের বাজারটা আগামীতে অক্ষুণ্ণ থাকবে কিনা সেটা একটা বড় প্রশ্ন, এবং থাকলেও সেটাকে ডলারের পরিবর্তে ইউয়ান বা অন্য কোনো মুদ্রা বা ব্রিক্সের একটা কমন কারেন্সি দিয়ে করা যায় কিনা, তো সেটার একটা টেস্টিং এখানে হয়ে গেল। আর একটা বিষয় আমি মনে করি এখানে একটা বড় বিজয় হয়েছে রাশিয়া এবং চীনের। কারণ চীন এবং রাশিয়া এখানে সাইলেন্টলি তারা হয়তো ইরানকে সমর্থন দিয়েছে, বা হয়তো আপনার রাডার, রেডিয়েশন বা অন্যান্য স্যাটেলাইট দিয়ে সমর্থন দিয়েছে, সরাসরি যুদ্ধটা জড়ায়নি, নৈতিক সমর্থন দিয়েছে। কিন্তু এখানে তারা এই যে অস্ত্রগুলো, এই যে ড্রোনগুলা, সেই ড্রোনগুলোর একটা টেস্টিং কেস তারা এখানে দেখে ফেললো। এবং আমেরিকা যে অজেয় বা ইসরায়েল যে অজেয়, সেই ধারণা বা সেই মিটটা কিন্তু এখানে ভেঙে গেল। তো আমি মনে করি ধরেন এটা কিন্তু আসলে গ্লোবাল আসলে পরিবর্তনের যুগের বা গ্লোবালাইজেশনের একটা মেরুকরণের দিকে কিন্তু একটা মানে আমেরিকা বলেন বা পাশ্চাত্য বলেন, তাদের কিন্তু একটা বড় ধরনের একটা ধাক্কা তারা এবার খেললো এখানে। অনেক ধন্যবাদ আপনাকে।